আজকে গোটা ঘটনাটা শাসক দল বলছে যে আপনারা ২৫০০ ভোটারের নাম বাদ দিচ্ছেন, ২৫০০ ভোটারের নাম বাদ দিচ্ছেন, এই অভিযোগ কতটা সত্যি? কোথায় বাদ দিয়েছে? এসডিও সাহেবের কাছে আপনারা ডেপুটেশন যেটা আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছি, অবজেকশন দিচ্ছি যে এটা ডাউটফুল রয়েছে, সেটাকে ওনারা ভেরিফাই করবে। দিস ইজ অনলি ফর দ্য ভেরিফিকেশন অন সাসপেকশন। কারণ আমাদের কাছে রিজনেবল গ্রাউন্ড আছে সাসপেক্ট করার, যে হ্যাঁ এইটা ডাউটফুল আছে, এটা আপনি একবার ভেরিফাই করুন। কারো বাদের কথা বলা হয়নি, ঠিক আছে? আপনি দেখুন, দিস ইজ আ objection for proposed inclusion of name in existing electoral roll. See rule 13 subclause 2 and 26 of the registration of the electoral rules 1960. This is an objection. Now that objection has to be verified by the ERO or AERO or BLO, whosoever be. তারা এইটা অবজেকশন দেওয়ার জন্য আমরা এসেছিলাম। ইনাদের বক্তব্য কোনো অবজেকশন ইনারা নেবে না, ইআরও এবং এইআরও কোনো অবজেকশন নেবে না। ওনারা একটা গাইডলাইন আমাদেরকে দেখাচ্ছে, সেই গাইডলাইন রিলেটিং টু দ্য বিএলও অনলি, বের করো, সেটা শুধুমাত্র বিএলও অনলি, এটা এইআরও বা ইআরওর সম্পর্কে নয়। এখানে দেখুন নিচে কি রয়েছে, এখানে নিচে রয়েছে এইআরও, বিএলও, ইআরও, মানে যে কোনো তিনজনকে আমরা দিতে পারি তার অফিস থেকে। এবার বিএলওকে দেব, এইআরওকে দেব, ইআরওকে দেব, সেটা আমরা ডিসাইড করব। কারণ যাকেই দিই, বিএলওকে দিলেও সেটা ইআরও এইআরওর মাধ্যম দিয়েই হবে। ইনাদের বক্তব্য হচ্ছে আপনি সরাসরি অনলাইনে সাবমিট করুন সিওর অফিসে। তো সিওর অফিসে সাবমিট করলেও তো ঘুরে ফিরে আবার এখানেই আসবে, ওইটার ভেরিফিকেশনের জন্যে তো এখানেই আসবে, ইআরও এবং এইআরও এবং বিএলওর কাছেই তো আসবে। তাহলে আমরা ঘুরিয়ে কেন যাব? এবং তারা জমা নিচ্ছে না, তারা কোনো গ্রাউন্ড মানছে না। আমরা সি রুল, সেকশন, সাব রুল সমস্ত কিছু দেখিয়েছি। উনি একটা যেটা ইন্টারপ্রিটেশন গাইডলাইন দেখাচ্ছে, সেটা দ্যাট গাইডলাইন রিলেটিং টু অনলি বিএলও, যে 50টার বেশি দেওয়া যাবে না, 10টার বেশি দেওয়া যাবে না, সেটা বিএলওর ক্ষেত্রে। আচ্ছা, যেখানে একটা বুথে আমার 50টা অবজেকশন যদি থাকে, সাসপেকশন যদি থাকে, 1000 ভোটে 50টা সাসপেকশন রয়েছে, তাহলে আমি 10টা দিতে পারবো, 40টা ভুয়ো ভোটার থেকে যাবে। তার মানে 40টা ভুয়ো ভোটার থেকে যাবে 10টার বেশি। সেই গ্রাউন্ডটা আমরা দিয়েছি, কিন্তু কোনো কিছুতেই ওনারা নেবে না। ওনারা বলছেন যে আমরা অনলাইন ছাড়া কিছু নেব না, অনলাইন আপনি সিওর অফিসে করুন, এখানে কিছু নেব না। আমরা ধর্নায় বসেছি, ওনারা অ্যাকশন করুক। ডিএমকে আমি ফোন করছি, প্রথমে কথা হলো, ডিএম সাহেব বলেছেন যে হ্যাঁ নেবে, আপনি আমি কথা বলে নিচ্ছি এসডিও সাহেবের কাছে। তারপর সেকেন্ডবার এসডিও সাহেব না করছেন, উনি নিতে পারবেন না। তাহলে আপনি কার কথা ফলো করবেন? কার? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা ফলো করবেন না ডিএম? ডিআরও উনি তো সিওর কথাই তো ফলো করবে। অ্যাডিশনাল সিও এর সাথে কালকে কথা হয়েছে, এবং অ্যাডিশনাল সিও মিস্টার অরিন্দম নিয়োগী, উনি বলেছেন হ্যাঁ এটা দেওয়া যাবে। এইবার সেটার অবজেকশন কনসিডার কতটুকু করবে না করবে সেটা পরের ব্যাপার। অ্যাপ্লিকেশন অবজেকশন আমার রয়েছে, সেই অবজেকশন অ্যাকসেপ্ট করবে। সেই অনুযায়ী আমি এসডিও সাহেবের সাথে কথা বলেছি। এসডিও সাহেব বললেন ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা আসুন। আমরা সকালবেলা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। এখন বলছে না আমরা অনলাইন ছাড়া কোনো কিছু নেব না, কোনো গ্রাউন্ড নেই, কোনো কিছু নেই। উনি বলছেন 10টা। আমার যদি একটা বুথে যদি 30টা যদি অবজেকশন থাকে, সেটা বিএলও দিতে পারবে। তাহলে কেন আমরা দিতে পারবো না? অবজেকশনের ইয়েতে রয়েছে, ওখানে যে কেউ দিতে পারে। তাহলে অবস্থানে আমরা রয়েছি, আমরা এখানে বসে রয়েছি, আমরা এখান থেকে উঠবো না। কারণ ওনারা চাইছে যে এই টাইমটাকে, আগামীকাল হচ্ছে লাস্ট, আগামীকাল ফুরিয়ে গেলেই ব্যাস, তারপর আর আমরা দিতে পারবো না। এবার ওনারা ইয়ে করুক। আমার কাছে এখানে প্রায় 200-250 আছে, সব কল্যাণী বিধানসভার বাইরে আমি কোনো কিছু ইয়ে করিনি, সব কল্যাণী বিধানসভার।
তাহলে কল্যাণী বিধানসভা 200-250 ফর্ম উনি কেন নেবেন না? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন উনি ফলো করেন না। উনি একটা একটা ভুল ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। সেই ব্যাখ্যাটা অনলি বিএলওর কাছে সাবমিশনের ক্ষেত্রে বিএলও ক্যান অ্যাকসেপ্ট অনলি 10, বাট আমার কাছে এখানে যদি 50টা 100টা 50টা থাকে এক একটা বুথের, তাহলে সেই 50টা 10টা নিলে বাকি 40টা তাহলে ভুয়ো ভোটার থেকে যাবে। তাহলে সেই 40টা কেন নেবেন না? আর যদি আমরা সবই যদি সিওর অফিসে যদি দিই অনলাইন, সব তো ঘুরে আবার এখানেই আসবে। তাহলে ঘুরে এখানেই যদি আসে, তাহলে আপনারা ঘোরাচ্ছেন কেন? কারণ এই প্রসেসটা তো তার রেসপেক্টিভ সমস্ত এরিয়ায় মহকুমা এবং বিডিওর মাধ্যমে হচ্ছে, ডিসেন্ট্রালাইজ করা হচ্ছে। ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমেই তো এই প্রসেসগুলো হবে। নাহলে সমস্ত যদি সিওর অফিসে যদি যায়, তাহলে সিও তো কাজ করবে কি করে? পুরো অল ওয়েস্ট বেঙ্গলের থেকে যদি সিওতে যায়, তাহলে যদি 5 লাখ ফর্ম যায়, তো সিওর কাউন্টারে 5 লাখ কী করে অ্যাকসেপ্ট করবে? আমরা অবস্থানে রয়েছি যতক্ষণ না এটা ক্লারিফিকেশান আসবে, সলিউশন দিতে হবে। হ্যাঁ, ইয়েস অফকোর্স, আমরা যে কটা নিয়েছি সে কটা নিতে হবে। কোথাও এই ধরনের নেই যে উনি নেবে না, অথচ ওনারা নিজেরা ইন্টারপ্রিটেশন তৈরি করছে। দে আর মেকিং দেয়ার ওন ইন্টারপ্রিটেশন, এবং সেই ইন্টারপ্রিটেশনের কোনো জাস্টিফাই ফর্ম 7 এবং সব ফর্ম 7 অম্বিকাদা, এখনো পর্যন্ত যে গোটা ঘটনাটা দেখা যাচ্ছে যে আপনাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হলো, এই গোটা বিষয়বস্তুর উপর কি বলবেন? ওনারা যে সমস্ত ফলস ভোটার এখনো পর্যন্ত রয়েছে, যেটা আমরা সাসপেক্ট করছি, ওটাকে ওনারা চাইছে যে ওই ভোটারগুলো থাকুক। এবার ওইটা ফলস কি কারেক্ট সেটা তো ভেরিফিকেশন করবে। আমরা বলছি অন দ্য বেসিস অফ দ্য রিজনেবল গ্রাউন্ড, রিজনেবল ইনফরমেশন আমরা সেটা করেছি যে এটা সাসপেক্টেড, এটাকে আপনি আর একবার রিচেক করুন বা রিভেরিফাই করুন। সেইটা তো কোনো অপরাধ নয়, উনি ভেরিফাই করতেই পারে, ভেরিফাই করে এটা সামনে এসে যাবে। যদি জেনুইন হয়, তো জেনুইন হলে হবে, তার নাম থেকে যাবে। কিন্তু আমরা চাইছি সেটা একবার ভেরিফাই করুক, এটা কোনো অপরাধের তো কিছু নয়। এখনো পর্যন্ত প্রশাসনিক ভূমিকা নিয়ে কি বলবেন? প্রশাসনিক ভূমিকা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্ন থেকে বলে দিয়েছে যে কোনো ফর্ম নেবেন না। এসআইআরের বিরোধিতা করে যাচ্ছে, সমস্ত দিক থেকে এসআইআরের বিরোধিতা করে যাচ্ছে, মৃত ভোটারেরও বিরোধিতা করে গেছে উনি। মৃত ভোটারদেরও নাম সেগুলোও বাদ দেওয়া যাবে না, সেগুলো কন্টিনিউয়াসলি করে গেছে। এবং গতকালও সেটা বলেছে, সমস্ত আমার মনে হয় যারা নাকি পাবলিক অফিসার্স তাদেরকে না করে দিয়েছে, তার সেই কথাগুলো শুনে তারা করছে। বাট রিজনেবল ইন্টারপ্রিটেশনে কিন্তু উনি যেই গ্রাউন্ডটা দিচ্ছে, সেই গ্রাউন্ড মোটেও অ্যাকসেপ্টেবল নয়। ওনারা চাইছে এই সময়টা ক্রস হয়ে যাক, তাহলে আর এইগুলো নিতে হবে না, প্রচুর ভুয়ো ভোটার তারপরেও থেকে যাবে। তার মানে আমরা যে সাসপেকশনটা করছি, আমরা যে সন্দেহটা করছি, সন্দেহ অন দ্য বেসিস অফ দ্য ইনফরমেশান অ্যান্ড রিজনেবল থট অ্যান্ড ইনফরমেশান, সেইটাই কিন্তু সত্য হিসেবে প্রমাণিত হতে চলছে যে হ্যাঁ এটা সত্য, এরা ভেরিফাই করবে না, ওই ভুয়ো ভোটারগুলো থেকে যাবে। আমরা সেই জন্যে ওটাকে ক্লিনিং করার জন্য আমরা এখানে বসছি। আর না হলে আমরা আর একটা অপশন দিয়েছি, এসডিও সাহেবকে আমরা অপশন দিয়েছি যে আপনি তাহলে আয়দার আপনি বলে দেন, লিখিত বলে দেন যে অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য সিইও অফিস উই ক্যানট এন্টারটেইন ইওর অ্যাপ্লিকেশন অবজেকশন ফর্ম। তাহলে না, উনি সেটাও দেবেন না। তাহলে একটা আপনি প্রেস কনফারেন্স করে বলে দিন, বা আপনার ডিএম প্রেস কনফারেন্স করে বলে দিক, এক্ষুনি প্রেস কনফারেন্স করে বলে দিক যে আমরা নেব না। তাহলে আমরা উঠে যাব, তাহলে আমরা সিওর অফিসে যাব। সিওর অফিস থেকে বলছে না, এই ধরনের কোনো নেই, বাধা নেই, ওনা নিতে পারে। আমরা তো অলরেডি আমাদের গাইডলাইন ইজ ক্লিয়ার, তাহলে উনি কেন নিচ্ছে না? তাহলে কোথায় জটলা বেঁধে রয়েছে? তাহলে আইদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর দিস মহকুমা ম্যাজিস্ট্রেট গিভ দিস প্রেস স্টেটমেন্ট that on the basis of this application we cannot accept this application, on the basis of this guideline we cannot accept this application to offline, সেটা বলুক, আমরা কোনো অ্যাপ্লিকেশান নেব না, উনি বলে দিক, তাহলে আমরা উঠে যাব। সেটাও বলবে না, একেবারে ওটাকে আবছা একটা মানে অবস্কিউর একটা পারসেপশনের মধ্যে রেখে দিয়ে এই টাইমটাকে ক্রস করে ফেলে দেবে, এটা তো হতে পারে না। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। বাল্ক একটা ফর্ম জমা দিতে চাইছেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 7 নম্বর ফর্মে কি আছে
বিজেপির, যে ট্রেড করে একদম মার্ক করে তৃণমূলের ভোটারদেরকে নাম কাটতে চাইছেন বিজেপির বিধায়ক। একদম আপনারা জানেন কালকে তালডাংরায় বাঁকুড়ায় 4007 নম্বর ফর্ম ধরা পড়েছে। আমরা সমস্ত গাড়ি প্রশাসনের কাছে আমরা আপিল করব যে সমস্ত গাড়ি চেক করতে হবে এবং এসডিও সাহেবের কাছে আমরা জানতে চাইবো, যদিও আমরা শুনেছি আমাদের সোর্স মারফত এসডিও সাহেব বলেছেন যে আমরা 10টার বেশি ফর্ম বিএলওর থেকে বেশি জমা নেব না অনলাইন ছাড়া, কিন্তু এনাদের একটা কনস্পিরেসি, এটা চক্রান্ত এমএলএ যে তৃণমূলের ভোটারদের ট্রেড করে তাদের 2500 নামের অলরেডি লিস্ট হয়েছে, আমাদের কাছে খবর আছে। 7 নম্বর ফর্মে কি আছে, তৃণমূলকে বাদ দেওয়া যাবে? এইটাই যদি চক্রান্ত হয়, আমরা এই চক্রান্তর বিরুদ্ধে যে লড়াইতে নেমেছি, এই লড়াই আমরা তাদের এই চক্রান্ত ব্যর্থ করব। সকালবেলা আমরা যে ধুন্ধুমার কাণ্ড দেখলাম একদম মহকুমা শাসকের দপ্তরের বাইরে, আপনি যেভাবে বলছেন গাড়ি আটকে দেন, তাহলে সেই পরিবেশ আবার তৈরি হবে না? পরিবেশের কিছু নেই, পরিবেশ যারা তৈরি করতে চাইছে আমরা তার বিরুদ্ধে এই পরিবেশটাকে করতে দেব না। তারা পরিবেশ তৈরি করতে চাইছে। কল্যাণী বিধানসভায় তৃণমূলের ভোটারদের নাম কাটার একটা চক্রান্ত তৈরি করেছে বিজেপির এই বিধায়ক অম্বিকার। সেক্ষেত্রে এই প্রশাসন কি ভূমিকা পালন? আমরা প্রশাসনকেই যা বলার বলবো, কিন্তু আমাদের সন্তুষ্টি করবে প্রশাসন, যে আমরা প্রশাসনের থেকে জানতে চাইবো, মহকুমা শাসক এবং কল্যাণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি আছেন এখানে, আমরা জানতে চাইবো এই গাড়িগুলো কার, বাইরের নাম্বারের গাড়ি এসছে, ডিএল কত নাম্বারটা আপনারা দেখুন, সাংবাদিকরা ওখানে আছেন, বাইরের নাম্বারের গাড়ি। আমাদের সাথে প্রশাসনের কথা হয়েছে যে বিজেপির বিধায়ক ডেপুটেশন দেবে, আমরা বলেছি পরিষ্কার, ডেপুটেশন বিধায়ক দিতেই পারেন, তার পার্টির পক্ষ থেকে দিতে পারেন, তার নিজের পক্ষ থেকে দিতে পারেন, কিন্তু একটা ডেপুটেশনের নামে 15 জন এসডিও অফিসে ঢুকবে, তার মধ্যে বাইরের নাম্বারের গাড়ি থাকবে, সেটা অন্তত দেখতে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম দেবব্রত চৌধুরী, আমি কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক। কিছু মানুষ জানাতে এসেছিলাম যে কিছু সমস্যা আছে হিয়ারিং নিয়ে, আমরা আমাদের বক্তব্যগুলো জানাতে এসেছিলাম। তো আসতে গিয়ে দেখলাম এইখানে এসডিওর ঘরের সামনে কয়েকজন মানুষ বসে আছে, তার মধ্যে বিধায়ক আছেন ভারতীয় জনতা দল। তার কাছে তিনি বোধহয় 7 নম্বর নাকি ফর্ম নিয়েছেন, নেননি, কিছু একটা সমস্যা আছে। আমি বলছি গণতান্ত্রিক অধিকার আছে যার যার বক্তব্য রাখা, এটি আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু আমি গণতান্ত্রিক অধিকার করতে গিয়ে আমি আরেকজন মানুষের গণতান্ত্রিক অধিকারকে নিতে পারি না, যেটা বিধায়ক করছেন। এখানে বসে সাধারণ মানুষ আসছেন, গয়েশপুর থেকে একজন মানুষ এসেছেন ধরা পড়ে, তার ঢুকতে পারেননি এসডিও ঘরে, তো এটা হতে পারে না। আর তাদের কোনো বক্তব্য থাকতে পারে, তাদের তো ক্যাম্প আছে, বসুক না, একদিন কেন 10 দিন করুক, কোনো অসুবিধা নেই। কারণ আমরা এটাই গণতন্ত্র, বাংলায় এই গণতন্ত্র আছে, এইটাই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আছে এই গণতন্ত্রটা। তাই এসডিও চেম্বারে বসেও সামনে যেটা এইখানে বসেও কেউ অবস্থান করতে পারে, এটাই প্রমাণিত। তো আমরা ঢুকতে গিয়ে দেখলাম উনি বলছেন সাইড দিয়ে, এবার গায়ে পা লেগে যেতে পারে, কারণ আমরা তো কল্যাণী শহরে একটু আস্তে আমরা ঘটনা হচ্ছে যে উনি বলছেন পাশ দিয়ে যেতে, আমি বললাম গায়ে পা লাগতে পারে, আমি তো অমানুষ নই যে কারোর গায়ে পা দিয়ে আমরা যাব। এই শিক্ষা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি আমাদের বাংলার সংস্কৃতি তো আলাদা। তো মহিলাদের গায়ে বলছে এখান দিয়ে যান, মহিলা গায়ে লাগবে, আপনারা মহিলাদের রাস্তার মতো, কিন্তু আমরা তো পারি না, আমাদের সেই শিক্ষা দেয়নি। তো এইটা নিয়ে বিরোধ। তারপর ওনার মুখ দিয়ে যে ভাষাগুলো পেলাম, উনি বলেন অ্যাডভোকেট, আমি জানি না কী টাইপের অ্যাডভোকেট উনি, মানে টুকে না ইয়েতে আমি জানি না, তো কারণ এই ভাষা শোনা যায় না কল্যাণী শহরে। তো উনি এটা করছেন, সেটা নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। তো আমরা আবার বলছি, আমরা আমাদের যারা নেতৃত্ব, এখানে গয়েশপুর সভাপতি আছেন, কল্যাণী শহরের সভাপতি আছে, আমরা এসছি, কারণ আমরা একটা কথা পরিষ্কার বলছি, যারা এতদিন হিন্দুত্বের কথা বলেছেন সেই হিন্দু ভোটারদের কাটতে বিধায়ক এসছে, 7 নম্বর ফর্ম নিয়ে এসছেন ভোট কাটবে বলে। আর আমরাও বলে যাচ্ছি, কল্যাণী শহরে কল্যাণী বিধানসভা কোনো বৈধ ভোটারের বাদ গেলে বিজেপি আগামী দিন রাস্তায় কতটা ব্যর্থ সেটা সন্দেহ, কারণ ওরাই বলেছে বিজেপিকে ভাবতে হবে, যদি কোনো বৈধ ভোটার, এই যে কমপ্লেন করছেন বৈধ ভোটারদের কাটার জন্য, হিন্দু ভোটারদের কাটতে চাইছেন, আমরা কিন্তু ছাড়বো না, আমরা কিন্তু রাস্তায় আছি। অবশ্যই একদম এই যে বসে আছে মানুষকে যেতে দিচ্ছে না, সাধারণ মানুষ এসডিও সাহেবের সাথে দেখা করতে পারছে না, এটা গণতান্ত্রিক অধিকার হরণ করছে। এটা কি দেখছেন আপনারা? কয়েকজনকে নিয়ে বসে ওনার বক্তব্য রাখতে পারে, কোনো কি মনে অবস্থা ওখানে গেট আছে, গেটের সামনে বসে আমি আমার গণতান্ত্রিক অধিকার রক্ষা আমি ইয়ে করতে গিয়ে আমি আরেকজনের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারি না। বিষয়টা হচ্ছে আমাদের যেটা দাবি, প্রথমত হচ্ছে আমাদের
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে অনেক দিন আগে থেকেই নেমে গেছেন যে কোনো বৈধ ভোটারের যেন ভোটার তালিকায় থেকে নাম যেন বাদ না যায়। আমাদের কাছে এটা খবর আছে, অলরেডি এখানকার বিধায়ক অম্বিকা রায় কল্যাণী বিধানসভা, যিনি এই 5 বছরে কোনোদিনও দেখা দেননি, আপনারা দেখবেন 2-3 দিন হলো বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন, যাদের ভোটের মাধ্যমে তিনি আজকে বিধায়ক হয়েছেন, আজকে তাদের ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার জন্য চক্রান্ত করছেন। ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে গোপন সূত্রে যে 2500 ভোটারের নাম অলরেডি অভিযোগ করেছেন কাটার জন্য। ওনাদের প্ল্যান আছে 8000 পর্যন্ত 8000-এর ভোটারের নাম কাটার। আমরা তৃণমূল কংগ্রেস এই কাণ্ড করতে দেব না। আমরা জনগণের নাম, বৈধ জনগণের নাম, বৈধ ভোটারদের নাম কি ধরনের ভোটার, যে ভোটারের নাম আপনারা বলছেন যে কাটতে চাইছে? দেখুন, প্রথম কথা হচ্ছে এসআইআর এই যেটা নেওয়া হয়েছে এটা অপরিকল্পিত, অগণতান্ত্রিক। এই কয়েকদিনের মধ্যে এসআইআর হয় না। অনেকে দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে এখানকার বাসিন্দা, কোনো কারণবশত 2002 সালে তাদের ভোটার লিস্টে নাম ছিল না, কোনো কারণবশত, কিন্তু তার আগে থেকেও তারা বাসিন্দা। তার মানে কি তারা আমাদের ভোটার নন? তারা আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ নন? অবশ্যই। সেই নামগুলোকে তিনি অন্যভাবে চক্রান্ত যাতে কাটা যায় সেইভাবে তারা পদক্ষেপ নিচ্ছে। আমরা এটা হতে দেব না। আমাদের বক্তব্য হচ্ছে সেটাই কি 7 নম্বর ফর্মে এত কিসের ইন্টারেস্ট বিজেপি? দপ্তরে উনি দিতে এসেছেন, আপনার কাছে খবর? আমাদের কাছে তাই খবর আছে। এবং আপনি বলে গাড়ি যখন ঢুকলো, একটা বাইরের গাড়িও আছে, উনি ওনার গাড়ির পেছনে যে গাড়িটা ছিল সেটা বাইরের নাম্বার লাগে, দিল্লির নাম্বারের গাড়ি। কিন্তু স্বয়ংবাবু একটা বিষয় উঠে যায়, একদম প্রশাসনিক ভবনের ভেতরে আপনার যেভাবে স্লোগান দিলেন বা বিধায়ককে গিয়ে বিক্ষোভ দেখালেন, এটা নিয়ে একটা প্রশ্ন তুলছে তারা। এটা কি প্রশ্ন তুলছে? কি আমরা ঢুকিনি? ওনারা যখন 15-20 জন নিয়ে ঢুকলেন, আপনারা সাংবাদিকরা দেখেছেন, তখন কিন্তু এই বিষয়টা নিয়ম আছে 5 জনকে নিয়ে ঢুকবে, কিন্তু এইভাবে এতজনকে নিয়ে ওনারা ঢুকলেন কেন ঢুকলেন ওনারা? প্রশাসন তো রয়েছে, প্রশাসন তাহলে বিষয়টা কি দেখছে না? প্রশাসনের মতন কাজ করছেন। আমরা এসডিও স্যারের ঘরের সামনেই দাঁড়িয়ে আছি। প্রশাসনের মতন কাজ করছেন। আশা করি তার একটা সদুত্তর পাওয়া যাবে। বর্তমানে আপনাদের দাবি কি? আমরা কোনো বৈধ, আমাদের একটাই দাবি, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে সেদিন থেকে আমাদের একটাই দাবি, কোনো বৈধ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। আমাদের কাছে প্রত্যেকটা ভোটার দামি। আমরা জনগণের পাশে আছি, আগামী দিনও জনগণের কাছে থাকবো। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছে। আমার নাম ডক্টর সায়ন দত্ত, কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন।
আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। এদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।